হ্যাঁ, সৃজনশীল লেখার নিয়ম। তোমরা এইবার একটু খাতা কলম নিবা। এইবার একটু তোমরা খাতা কলম নিবা, ভালো মতো একটু খাতা কলম নিও। এক মিনিট, ক্লাসটা খুঁজে নেই। ওকে, হ্যাঁ সবাই রেডি? সবাই কি রেডি? একটু কমেন্ট করো তো, মেলা দিন তোমাদের রেডি কমেন্টটা দেখি না। রেডি আছো সবাই? হ্যাঁ, সবাই কি রেডি আছো বলো। তোমরা যদি রেডি থাকো তাহলে সৃজনশীল লেখার একটা নিয়ম দেখি আমরা, যে সৃজনশীল কিভাবে আসলে লেখা উচিত। চারটা দিয়ে দিব ক্লাস শেষ হতে হতে, কবি পরিচিতির এই চারটা দিয়ে দিব তোমাদেরকে, কোনো সমস্যা নেই। আসো, এই যে, হ্যাঁ আগে আমাদের একটু মানবন্টনটা বুঝতে হবে। প্রথম কথা, বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা হচ্ছে। বাংলা দ্বিতীয় পত্র তো আমার আসলে পরে পাঠাই দিছে। হ্যাঁ, বাংলা প্রথম পত্র এটা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এটা নিয়ে কথা বলি। আমরা জানি যে মোট, হ্যাঁ মোট 100 মার্ক, 100 মার্ক। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ভাই হাসাইলেন, নতুন কিছু বলেন, এ তো ছোট জন্মের পর থেকে শুনে আসতেছি। দেখো এর ভিতরে এমসিকিউ, এমসিকিউ 30 মার্ক, তাই না? 30 মার্ক। এবার একটু আসো, এই 30 মার্ক এমসিকিউকে ভাগ করো। কেমনে ভাগ করবা দেখো, এই 30 মার্ক এমসিকিউর মধ্যে আমাদের কি পার্ট থাকে? আমাদের কবিতা থাকে, হ্যাঁ আমাদের গদ্য থাকে, আমাদের সহপাঠ থাকে, সহপাঠ থাকে। হ্যাঁ, এই মানবন্টনটাও তোমরা কিন্তু জানো এবং তোমাদেরকে আমি করাইছি, এবং ফাইনাল টাইমের মতো আমি তোমাদেরকে করাই দিতেছি, একটু খেয়াল করো। হ্যাঁ একটু খেয়াল করো। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ একটু খেয়াল করো। এখানে কবিতা আমরা জানি যে আমাদের কবিতা আছে কয়টা? 15টা। হ্যাঁ, টোটাল কবিতা আছে 15টা, তাই না? গদ্য আছে কয়টা? গদ্য আছে 15টা। সহপাঠে কয়টা জিনিস আছে? সহপাঠে 2টা সাহিত্যিক জিনিস আছে, একটা হচ্ছে নাটক, একটা হচ্ছে উপন্যাস। একটু খেয়াল করো, তাহলে এই 30 মার্কের জন্য আমার 32টা টপিক পড়তে হবে। কিন্তু 32টা টপিকই কি আসবে? মার্ক তো 30। তার ভিতরে যেগুলো থাকে না ভাবে সঙ্গতিমূলক কোয়েশ্চেন, অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া থাকে, ওই উদ্দীপক তো বান্ডিলে থাকে, একটা ভাবে সঙ্গতি হয়, একটা বহুপদী হয়। তার মানে কোনো একটা বাদ যাবে, কোনো একটা থেকে যাবে। আমার আলটিমেটলি সবগুলা পড়তে হবে এমসিকিউতে ভালো করার জন্য। তাহলে এখন এই যে আমার কয়টা বলো তো, একটু খেয়াল করো। এই যে আমার 32টা টপিকের ভিতর থেকে তোমরা মনে রাখো, বাংলা প্রথম পত্র কবিতা থেকে আসবে কয়টা এমসিকিউ বলো তো? আসবে কয়টা এমসিকিউ? মাত্র 12টা এমসিকিউ আসবে। হ্যাঁ, 12টা এমসিকিউ আসবে, 12টা। এই 12টা মানে এই না তোমরা আবার এটা বলা শুরু করো না ভাই ওই 12টা সাজেশন দেন, এরকম না। এমন হইতে পারে যে 10টা কবিতা থেকে এমসিকিউ হইছে, এমন হইতে পারে 8টা কবিতা থেকে এমসিকিউ হইছে, আর ওই যে একটা কবিতার দুইটা দুইটা পার্ট থাকেন, ওই যে ভাবের সঙ্গতে, মানে একটা উদ্দীপক, উদ্দীপক থাকলেই তো 2টা কোয়েশ্চেন থাকে। তো এই 12টা আসবে। গদ্য থেকেও ঠিক 12টা এমসিকিউ আসার সম্ভাবনা থাকে এবং আসে। সহপাঠ থেকে কয়টা আসে জানো? 6টা। সহপাঠ থেকে কয়টা আসে? 6টা আসে। যেই 6টার ভিতরে 3টা থাকে, হ্যাঁ 3টা থাকে নাটক থেকে, আর 3টা থাকে উপন্যাস থেকে। তার মানে এই যে ড্রামা, এই ডিতে ড্রামা, আর ডিতে লিখে দিলাম নোবেল বা উপন্যাস। ঠিক আছে, তার মানে কি পড়াটা পড়তে হবে তোমার? আলটিমেটলি সব পড়তে হইতেছে। ওকে, আচ্ছা গেল। এইবার আসো, যে আমার তো বাকি 30 মার্ক আছে না, আমার লেফট কত মার্ক আছে বলো তো? 70 মার্কস। এই 70 মার্কসের মধ্যে একটু চিন্তা করো, এই 70 মার্কসের মধ্যে কয়টা সৃজনশীল আসবে? আমরা জানি যে টোটাল 11টা সিকিউ আসবে। হ্যাঁ, 11টা সিকিউ। তো এই 11টা সিকিউ কিভাবে আসে এটা অনেকে জানে, আবার অনেকে এই মুহূর্তেও জানে না। হ্যাঁ, ম্যাক্সিমাম জানে আর কি। কি আসে দেখো, আমাদের বিভাগ থাকে কয়টা? আমাদের বিভাগ থাকে 4টা। ক বিভাগে গদ্য 4টা প্রশ্ন থাকবে। খ বিভাগে কবিতা কয়টা প্রশ্ন থাকবে? 3টা কোয়েশ্চেন থাকবে। গ বিভাগে 2টি সৃজনশীল থাকবে উপন্যাস থেকে, আর ঘতে 2টা থাকবে নাটক থেকে। টোটাল কয়টা হইল? 11টা কোয়েশ্চেন হইল না? অ্যান্সার করতে হবে কয়টা? তোমাকে অ্যান্সার করতে হবে 7টা। অ্যান্সার করতে হবে 7টা। এখন তুমি কোন পদ্ধতিটা অবলম্বন করবা বা কি করা উচিত আসলে? কি করা উচিত? দেখো কি বলছে,
তোমাদের ক বিভাগ থেকে কমপক্ষে 2টা টাচ করতেই হবে। তুমি এমন করতে পারবা না যে এখানে তিনটাই তোমার কমন আসছে, তুমি 3টাই লিখছো, ক থেকে তুমি 1টা লিখছো, হবে না। ক বিভাগ থেকে অ্যাট লিস্ট 2টা লিখতে হবে। চাইলে 3টা লেখা যায়, বাট অ্যাট লিস্ট তোমার 2টা লিখতে হবে। হ্যাঁ, এবার দেখো খ বিভাগ থেকে সেম অ্যাট লিস্ট 2টা লিখতে হবে, মানে তোমার ন্যূনতম একদম মিনিমাম এখান থেকে 2টা, এখান থেকে 2টা তোমার লিখতে হবেই। এবার দেখো গ বিভাগ থেকে অ্যাট লিস্ট 1টা লিখতেই হবে, মাস্ট। তোমার এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটাকে বলা হয় প্রি রিকুইজিশন খাতা জমা দেওয়ার ক্ষেত্রে, যেখান থেকে তোমার একটা লিখতেই হবে। হ্যাঁ, তার মানে এখান থেকে চলে গেল একটা, এখান থেকে একটা। এখন তোমরা বলতে পারো ভাই আমি সব বিভাগ মেনটেন করলে আমার মোট হয় 6টা, তখন তুমি যে কোনো একটা বিভাগ থেকে আরেকটা নিয়ে নাও, যে কোনো একটা বিভাগ থেকে একটা নিয়ে নাও, তখন তোমার 7টা হয়ে যাবে। তার মানে তোমার আগে প্রি রিকুইজিশনটা পার করতে হবে, যে প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম নির্দেশনাবলী দেওয়া আছে সেটা ফিল আপ করো। ঠিক আছে, তো এই মান বন্টনটা আমার মনে হয় তোমরা জানো। এই মান বন্টন নিয়ে তোমাদের আসলে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না, ছোটোবেলার থেকে দেখে আসতেছো। তোমাদের যেখান থেকে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটা থাকে, ধরো আমি একটা টাইপ ভিত্তিক এমসিকিউ তোমাদের জন্য বের করে রাখছি। হ্যাঁ, এই দেখো সিকিউ তোমাদের জন্য বের করে রাখছি। এইখানে একটা সিকিউ আছে, এখানে একটা উদ্দীপক আছে। এখানে একটা উদ্দীপক আছে, দেখো। হ্যাঁ, উদ্দীপকটা দেখো, আগে একটু বুঝে নাও, উদ্দীপক আছে। একটু দেখো, বাংলাদেশের উপকূলীয় এলাকায় 1971 সালের প্রলয়কারী ঘূর্ণিঝড়ে বনেদি পরিবারের পুত্রবধূ, বনেদি বলতে তোমরা ধরো খুব রিচ ধনী পরিবার, হ্যাঁ, রিচ পরিবারের পুত্রবধূ ফিরোজা সর্বশান্ত হয়। মানে কি, তার সব কিছু সে হারিয়ে ফেলে। মানে কি, ধরো তো তার এই যে তিনি অনেক রিচ ছিল না, এখন আর নাই, সে গরিব হয়ে যায়। কথাটার অর্থ হচ্ছে তিনি আর স্বাবলম্বী বা সচ্ছল থাকে না, সব কিছু হারান, সব কিছু হারান। ঠিক আছে, সব কিছু হারান, ভালো কথা। এবার দেখো, একজন হৃদয়বান পদস্থ কর্মকর্তা সুলতান সাহেব দুসন্তান সহ ফিরোজাকে আশ্রয় দেয়। ফিরোজার কর্মদক্ষতা ও সততায় মুগ্ধ হয়ে সুলতান সাহেবের পরিবার তাদেরকে আপন করে নেয়। সুলতান সাহেব ফিরোজার 2 সন্তানকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেন। সময়ের পরিক্রমায়, মানে অনেক দিন পর, আমরা যদি ধরি অনেক দিন পর, এটা বোর্ড কোয়েশ্চেন আর কি, অনেক দিন পর ফিরোজার 2 সন্তান এখন কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তো এখানে একটা উদ্দীপক দেখলাম, এই উদ্দীপক দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? এরকম উদ্দীপক তোমাদের বাংলা বইয়ের কোন রচনাটাই আছে? তোমরা খুব ভালো মতো জানো এটা কোন রচনায় আছে। এটা হচ্ছে অনেকটা মমতাদি রচনার মতো, তাই না? রচনার আংশিক একটা রূপ, তাই না? হ্যাঁ, মমতাদি রচনাটার একটা আংশিক রূপ না? ভালো কথা, এই আংশিক রূপ বুঝে গেছি। এখন আমার এখান থেকে 4টা কোয়েশ্চেন আসবে, আমি কিভাবে মার্ক বেশি পাবো? সবার কনসার্নটা এই জায়গাটায়। দেখো, অনাড়ম্বর শব্দটার অর্থ কি? তো একদম প্রথম থেকে শুরু করি, কয়ের অ্যান্সার কেমন হওয়া উচিত? অনেকে কি করে, অনেকে এক কথায় লেখে। হ্যাঁ, অনেকে কি করে, অনেকে বলে অনেকে এক কথায় লেখে, এক কথায়। অনেকে এক কথায় লেখে। আবার অনেকে কি করে জানো, অনেকে এক বাক্যে লেখে, এক বাক্যে। ভালো কথা, লিখতেই পারে। তো এখন তোমার কি করা উচিত? তোমরা কি করো, প্রথম সৃজনশীলটা এত সুন্দর বানাও, একদম কারিনা কাপুরের মতো হয়। হ্যাঁ, আর শেষের সৃজনশীলটা বাংলার ক্ষেত্রে একদম জরিনা কাপুরের মতো হয়। এই জিনিসটা করবা না, সবগুলো একই স্ট্যান্ডার্ডে লিখবা। দরকার বলে ছোট করে লেখো, সমস্যা নেই। তুমি খালি দেখবা যে এটার কি বলে কাঠামোটা, সৃজনশীলের কাঠামোটা, হ্যাঁ, স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। তাহলে এখানে তো 2টা মতভেদ শুরু হয়ে গেল, যে এক বাক্যে লিখবো না এক কথায় লিখবো। আসো এক এক করে ধরি। তো এখন কিভাবে লেখে দেখো, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। হ্যাঁ, আমাদের কিভাবে দেওয়া উচিত? যেহেতু 1 মার্ক আছে, কয়ের উত্তর একটি শব্দে একাধিক বা একটি বাক্যেও দেওয়া যাবে, তবে এই স্তরের উত্তরটি পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো। সো এখানে যে বলছে না যে পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো, হ্যাঁ, পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো, এটাই মেনটেন করা উচিত। হ্যাঁ, ফলো দিস, তোমরা এইটা ফলো
করবা, যে একটা বাক্যে লিখবা। আর যদি সিচুয়েশন এরকম হয় যে একটা শব্দে লিখতেছে, কিচ্ছু হবে না, নাম্বার পাবা। কিন্তু যদি একটা শব্দে তুমি লিখে ফেলো, একটা শব্দে লিখে আসো, তবে তুমি বানানের দিকে একটু সতর্ক থাকবা। বানানের দিকে, বানানের দিকে সতর্ক থাকবা, সতর্ক থাকবা, ঠিক আছে, থাকবা। যেমন এখানে একটা কথা লেখা দেখো। আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে সেটির বানান ভুল করলে উত্তর কাটা যাবে, শূন্য পাবে। তুমি জানো, তুমি ধরো মৌখিকভাবে যদি বলে যে মমতা দি গল্পটির লেখককে, হ্যাঁ, প্রশ্নটা করলো মমতা দি, মমতা দি গল্পের, গল্পের, হ্যাঁ, গল্পের লেখককে, লেখকের নাম কি, লেখকের নাম কি, বোঝা গেছে, লেখকের নাম কি। তো তখন তুমি যদি লেখো যে শুধু লিখলা, হ্যাঁ, বা শব্দে লিখলা মানিক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়, ওকে, মানিক বন্দ্যোপাধ্যায়। এখন চিন্তা করো তোমার বানানটা হয়েছে ভুল, তোমার বানানটা হয়েছে ভুল, হ্যাঁ, তুমি শূন্য পেয়ে যাবে, একদম সরাসরি শূন্য পাবা। সরাসরি শূন্য পাবা, হ্যাঁ, সরাসরি শূন্য পাবা। তার মানে তোমার এই মার্কটা তারা কেটে দিবে। কারণ কি? কারণ এই যে বানান করছে ভুল, এই যে বানান করছে ভুল, তাই কবি সাহিত্যিকের, বিশেষ করে মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা মধুসূদন দত্ত, এই বানানগুলো খুব খেয়াল করে লিখবা, হ্যাঁ, কারণ বানান ভুল হলে নাম্বার কেটে দিবে আর পুরা বাক্যে অ্যান্সারটা করবা। তাহলে আমরা যদি প্রথম কয়ের জন্য একটা পারফেক্ট অ্যান্সার চাই, তাহলে এখানে একটা ওরা দেখো তো এখানে একটা পারফেক্ট অ্যান্সার আমরা পাই কিনা। দেখো এইভাবে লিখছে যে অনাড়ম্বর শব্দের অর্থ কি, লিখলাম কি, অনাড়ম্বর শব্দের অর্থ জাক চমকহীন। তার মানে একদম সম্পূর্ণ, সম্পূর্ণ বাক্যে, বাক্যে লেখা হলো, লেখা হলো, এভাবে লিখবা, হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম। ওকে, এবার আসো, মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন, ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন? তো আমরা সবাই জানি আসলে যে আমাদের যে সৃজনশীল প্রশ্ন যখন আমাদের লিখতে বলে, আমাদের চারটা অংশ থাকে না। প্রথমটা জ্ঞান, হ্যাঁ, জ্ঞান মানে কি জানো, জ্ঞানমূলক, জ্ঞানমূলক ব্যাপারটা একদম স্ট্রেট কাট অ্যান্সার, স্ট্রেট কাট, সোজা সাপটা উত্তর, সরাসরি উত্তর যেটাকে আমরা বলি, সরাসরি উত্তর, ঠিক আছে, সরাসরি উত্তর। এরপরে যে পার্টটা থাকে আমাদের, সেটার নাম কি, অনুধাবন, তাই তো, অনুধাবন। এই অনুধাবনটা কিন্তু সরাসরি উত্তর না এক হিসাবে, কেন জানো? কারণ এইটার সুন্দর মতো দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে। এটার কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। আচ্ছা, কি কি অংশ? একটা জ্ঞান, একটা অনুধাবন, হ্যাঁ, একটা জ্ঞান আরেকটা অনুধাবন, অনুধাবন, হ্যাঁ। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যেও জ্ঞানমূলক অংশ থাকে এবং এই অংশটার জন্য 1 মার্ক বরাদ্দ থাকে, এই অংশটার জন্য 1 মার্ক বরাদ্দ থাকে। তো অনেকে বলে যে এটা আসলে 2 প্যারাতে লেখা উচিত। কয় প্যারা? এটা 2 প্যারাতে লেখা উচিত। আসলে কি ব্যাপারটা এরকম, প্যারাতে লেখা উচিত, হ্যাঁ, আসলেই কি উচিত ব্যাপারটা, কিন্তু এটারও ফিক্সড নিয়ম নাই যে তোমার 2টা প্যারাতেই লিখতে হবে। কিন্তু 2টা প্যারাতে লেখা আমরা স্ট্যান্ডার্ড ধরি, হ্যাঁ, আমরা স্ট্যান্ডার্ড ধরি। যেমন এখানে প্রশ্নটা কি বলছে দেখো, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে 1টি নম্বর জ্ঞানের জন্য সীমাবদ্ধ থাকে, আরেকটি নম্বর অনুধাবনের জন্য সীমাবদ্ধ থাকে। এখন জ্ঞান মানে আর বোঝার অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে সরাসরি একটা উত্তর এর মধ্যে লুকায়িত থাকে, সরাসরি উত্তর, হ্যাঁ, সরাসরি। কিন্তু এই অনুধাবন কথাটার অর্থ কি? অনুধাবন কথাটার অর্থ হচ্ছে উক্ত জ্ঞান দ্বারা তুমি যা বুঝেছো তা বুঝিয়ে লিখবা, হ্যাঁ, মানে কি, তুমি যা বুঝেছো, তুমি যা বুঝেছিলে তুমি তা বুঝিয়ে লিখবা, ঠিক আছে, বুঝিয়ে কি করবা, বুঝিয়ে লিখবা।
এক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড কি ধরি জানো, যে এইখানে সরাসরি এক বাক্যে উত্তরটা দিব, এক বাক্যে উত্তরটা দিব, আর এখানে আমি ম্যাক্সিমাম সর্বোচ্চ বাক্য দিব 3টা বা 4টা, হ্যাঁ 3 বা 4। তার মানে বোঝা যাচ্ছে যে আমি 5টা বাক্যের মধ্যে উত্তর সমাপ্ত করে দিব ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম, যে তোমার 3 বা 4 যে লিখতে হবে ব্যাপারটা এরকম না, এটা ম্যাক্সিমাম। দেখো কি বলছে, তুমি ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে, অনুধাবনমূলক উত্তর পরে, অথবা অনুধাবনের উত্তর আগে, জ্ঞানের উত্তর পরে লিখতে পাবো। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। তার মানে কয়েকটা জিনিস আমরা দেখলাম, যে 2টা প্যারা যে দিতে হবে ব্যাপারটা এমন না, 2টা প্যারাতে লেখা ভালো। এখন 2টা প্যারার ভিতরে সবসময় আমরা জ্ঞানের উত্তরটা আগে দিই। এখন জ্ঞানের উত্তর যদি আমি পরে দিই তাও কোনো সমস্যা নেই, কিন্তু আগে দেওয়াটাকে আমরা ভালো মনে করি। আচ্ছা, এবার একটু দেখো কি বলতেছে। অনুধাবন প্রশ্নের উত্তর 1 প্যারাতেও লেখা যায়, তবে 2 প্যারাতে লেখা ভালো। যে জিনিসটা করা যাবে না এক্ষেত্রে, হ্যাঁ, যে জিনিসটা করা যাবে না, যে জিনিসটা করা যাবে না, যাবে না তো যাবেই না, হ্যাঁ যাবেই না, সেটা দেখো অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা লেখককে নানা বিশেষণে বিশেষায়িত করব না। যেমন শুভা গল্পটি লিখেছে বিশ্বকবি, এই কবি, ওই কবি, বিদ্রোহী কবি, মাশাল্লাহ, এত বড় একটা নাম লেখো তোমরা, এগুলো করবা না। এখানে সরাসরি প্রশ্ন অ্যান্সার এরকম একটা সেশন চলবে। এখানে লেখকের তোমার হচ্ছে কি বলে যোগ্যতা নিয়ে কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো এখন এবার আসো, যেহেতু আমরা সিস্টেমটা কি দেখলাম, যে আমাদের সিস্টেম হচ্ছে 2 প্যারায় লিখবো, সমস্যা নেই। প্রথম প্যারাতে জ্ঞান লিখবো, দ্বিতীয় প্যারাতে অনুধাবন লিখবো। অনুধাবন মানে কি, তুমি যা বুঝেছিলে আমি তা বুঝাই লিখবো 3 বা 4 বাক্যে। তো এখন এখানে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে, দেখো। মমতাদিকে ছায়াময়ী মানবী, হ্যাঁ মমতাদিকে ছায়াময়ী, কি হলো রে, পাগল হয়ে গেছে দেখ, মমতাদির নাম শুনলে তোমরাও পাগল হয়ে যাও, বোর্ডও পাগল হয়ে যায়। দেখো মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন, দেখো নর্মালি দেখো, ছায়াময়ী মানে কি, ছায়ার মতো, হ্যাঁ ছায়াময়ী কথাটার অর্থ কি, ছায়ার মতো, ছায়ার মতো, মতো। এখন ছায়া মানে কি বলো তো, ছায়া মানে তো শ্যাডো, তাই না? এবার তো বুঝছো, তোমরা তো আবার খুব ফস, ইউ গাইজ জাস্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, বাংলা তো বুঝোই না, হ্যাঁ। এবার একটু দেখো, আচ্ছা মমতাদিকে ছায়াময়ী মানে ছায়ার মতো, মানবী মানে তো নারী, তাই না? মানব মানবী, আচ্ছা সংস্কৃত শব্দ, তাই তো, নারী। এই যে এটার মানে কি বলো তো, ছায়ার মতো, ছায়া কথা বলতে পারে না, ছায়া কিছু করতে পারে না, ওর জাস্ট একটা আকৃতি আছে, হ্যাঁ একটা অবয়ব, তাই না? তো এখন তোমরা তো এবার লিখতে পারবে, অ্যাটলিস্ট সরাসরি উত্তরটা লিখতে পারবা না। এটা বলার কারণ কি দেখো তো, দেখো বলার কারণটা খেয়াল করো। আল্লাহ, দেখো মমতাদির প্রথম দিকের শব্দহীন, অনুভূতিহীন ও নির্বিকার আচরণ দেখে খোকার মনে হয়েছিল মমতাদি যেন ছায়াময়ী মানবী। এইটাকে বলা হয় একদম অ্যাকচুয়াল সরাসরি উত্তর, সরাসরি উত্তর, ঠিক আছে? সরাসরি উত্তর। তার মানে এটা হচ্ছে জ্ঞানমূলক অংশ। এটা কি অংশ? এটা হচ্ছে জ্ঞানমূলক অংশ, এবং এই অংশের জন্য তুমি নির্ধারিত কত মার্ক পাবা? তুমি নির্ধারিত মার্ক পাবা 1। যে এতটুকু লিখে আসবে সে নিশ্চিত রূপে 1 পাচ্ছেই। আর পরীক্ষার হলে এত রাশ থাকে, টিচারদের খাতা দেখারও এত রাশ থাকে, যে ওই এতটুকু অংশ হওয়া মানে পরের টুক এমনি হয়ে যাওয়া, ঠিক আছে? কারণ তুমি বুঝে গেছো, এখন তুমি বুঝাইতে পারবা না, তুমি কি বুঝছো সেটা তুমি বুঝাবা, ঠিক আছে? তার আগে একটা টিপস বলি, যে অনুধাবন কমন আসবে কিভাবে। হ্যাঁ, অনুধাবন মূলক কোয়েশ্চেন তুমি যদি একটু দেখো, অনুধাবনমূলক প্রশ্ন কমন আসবে কিভাবে, কমন আসবে কিভাবে। প্রথম কথা, কমন আসার একটাই উপায়, বই ভালো মতো পড়া। কিন্তু যারা আসলে বই ভালো মতো পড়েনি, যারা একটু ফাঁকিবাজ, হ্যাঁ তাদের আসলে কি হবে, তাদের জন্য এই মুহূর্তে শব্দার্থ ও টিকা যে পার্টটা আছে না, শব্দার্থ হ্যাঁ ও টিকা, এই যে পার্টটা আছে না শব্দার্থ ও টিকা, এখান থেকে তোমাদের একটু পড়তে হবে। কারণ শব্দার্থ টিকা থেকে যেই টিকাগুলো একটু বড় সাইজে, হ্যাঁ ওগুলা কিন্তু সরাসরি অনুধাবনে চলে আসে, যে এটা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা এটা বুঝাইছে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, ঠিক আছে? এটা একটু দেখো। এবার আসো তাহলে দ্বিতীয় প্যারার অ্যান্সারটা আমরা কিভাবে করব, খেয়াল করো। এখন দ্বিতীয় প্যারা মানে অনুধাবনমূলক অংশ, যেটার মানে
আমি যা বুঝছিলাম পড়ার পরে, আমি গল্প পড়ে, গল্প পড়ে, হ্যাঁ পড়ে যা বুঝলাম সেটাই তো আমি প্রকাশ করব, তাই তো? বুঝলাম, কি বুঝলাম একটু দেখো, চলো প্রকাশ করা যাক। হ্যাঁ, খোকা মমতাদির সঙ্গে ভাব করতে চেয়েছিল, কিন্তু প্রথম দিন কাজে এসে মমতাদি তাকে সহ সবাইকে উপেক্ষা করে। উপেক্ষা মানে তোমরা ভালোই বুঝো, ইগনোর করে। হ্যাঁ, ইগনোর করে। মমতাদি কাজগুলোকে আপন করে নেয়, মানুষগুলোর দিকে ফিরেও তাকায় না। মমতাদি তার আচরণের কারণে খোকার ধরাছোঁয়ার অতীত হয়ে থাকে, মানে খোকার সাথে প্রথম দিকে কি মিশে না। হ্যাঁ, মিশে না। আর মমতাদির এমন শব্দহীন অনুভূতি, নির্বিকার আচরণের কারণে তাকে ছায়াময়ী মানবী বলা হয়েছে। তার মানে এবার দেখো ওরা কয় বাক্যে অ্যান্সারটা করছে? বাক্য। দেখো বাক্য আর লাইন এক না, বাক্য ও হ্যাঁ লাইন, লাইন এক না, এক না। এইটা সারা জীবন মনে রাখবা। তোমরা মনে করে 1 2 3 এভাবে তিনটা তো হয়ে গেছে, এরকম না। দাড়ি থেকে দাড়ি গুনবা, আর অ্যান্সার লিখবা সরল বাক্যে, এবং ও অথবা আর, যে সে, এইভাবে লিখবা না, সরল বাক্যে লিখবা, মানে খুবই ফ্লুয়েন্ট অ্যান্সার লিখবা। এই দেখো ওরা কয়টা বাক্য দিছে? এক। হ্যাঁ, এই যে এক। এবার দেখো এই যে দুই, এই যে দুই। হ্যাঁ, এবার দেখো এই যে তিন, তিন। হ্যাঁ, এবার দেখো এই যে চার, আর এই যে পাঁচ, পাঁচ। ঠিক আছে, তাহলে আমি এখানে স্ট্যান্ডার্ডটা তোমাদেরকে কি বললাম, যে তুমি প্রথমে একটা বাক্য লেখো, একটা বাক্য, আর সর্বোচ্চ 3 থেকে 4টা বাক্য লেখো। বাক্য 5টা চাইলে লিখতে পারো, কিন্তু এর বেশি করার দরকার নেই। এবং এটা তোমার পরীক্ষার হলে তোমার খাতায় লেখা 7টা সৃজনশীলই সেম থাকবে। এবার আসো, এবার বলছে গ। হ্যাঁ, আচ্ছা গটা কি আসলে? প্রয়োগ, তাই না? আচ্ছা প্রয়োগ বলতে কি বোঝায় চলো একটু দেখাই তোমাদেরকে। আমি তোমাদেরকে বলি, এখন তুমি যদি চাও ভাইয়া প্রয়োগটা কি, তাহলে আমি 3 প্যারায় লিখবো, তুমি চাইলে 1 প্যারাতেই লিখতে পারো, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আমরা সবসময় লিখি 3 প্যারায়, তো 3 প্যারাটাকে এখন একটা স্ট্যান্ডার্ড ধরে ফেলা হয়েছে। হ্যাঁ, তার মানে আমরা 3 প্যারায় লিখবো, যদি 1 প্যারায় লিখতে চাও কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে 3টা অংশ থাকে, এক্ষেত্রে 3টা অংশ আমি আমার মতো করে তোমাকে বুঝাই। হ্যাঁ, তারপরে এই জিনিসটা দেখো, 3টা যে অংশ থাকে, প্রথম অংশটা থাকে জ্ঞান অংশ, জ্ঞান অংশ। হ্যাঁ, জ্ঞান অংশ, জ্ঞান অংশ, একটু খেয়াল করো, জ্ঞান অংশ। এই জ্ঞান অংশটা কি আসলে? এখানে তোমাদের কয়ের মতো কিংবা ক্ষয়ের মতো সরাসরি উত্তর খুঁজে পাওয়া যায় না এই জ্ঞান অংশটাতে। এই জ্ঞান অংশে যে জিনিসটা থাকে, এমন একটা বৈশিষ্ট্যের মিল বা অমিল খুঁজে বের করতে বলে উদ্দীপক এবং তোমার মূল রচনার সাথে। মানে তোমাকে এমন একটা বৈশিষ্ট্যের, হ্যাঁ এমন একটা, ধরো গুণের, এমন একটা গুণের বা বৈশিষ্ট্যই লিখি। হ্যাঁ, এমন একটা দিকের মিল, মিল বা অমিল খুঁজে বের করতে হয়, অমিল খুঁজে আনা লাগে। ঠিক আছে, মিল বা অমিল খুঁজে আনা লাগে। এই ব্যাপারটাতে এমন একটা দিকের মিল বা অমিল খুঁজে আনা লাগে কোত্থেকে? উদ্দীপক ও মূল রচনা থেকে। উদ্দীপক, ভালো মতো কথাগুলো শুনবা, ও মূল রচনা থেকে, মূল রচনা থেকে। ঠিক আছে, দেখো যেমন এইখানে একটা জিনিস আগে তোমাদেরকে পড়াই। আচ্ছা, তার মানে জ্ঞানমূলক অংশটা বুঝতে পারছো, যে উদ্দীপক এবং মূল রচনার কমন একটা জিনিস যেটা তোমাকে বের করতে বলে, যে আসলে কোন জিনিসটার সাথে মিল পাওয়া যাচ্ছে। ওই সিম্পল একটা ওয়ার্ড, সেটা হতে পারে দারিদ্র, হ্যাঁ, বা দরিদ্রতা, এরকম হতে পারে, বা এরকম হতে পারে যে প্রকৃতির প্রতি টান, হ্যাঁ, বা দায়িত্বশীলতা, রানার কবিতার মতো। এই একটা ওয়ার্ড হচ্ছে তোমার এই জ্ঞানমূলক অংশটা, ওই একটা ওয়ার্ড। হ্যাঁ, এইবার এই যে দ্বিতীয় অংশটা না, দ্বিতীয় অংশকে আমরা বলি না অনুধাবন। এই অনুধাবন মানে কি? আমি বললাম যে ওই একটা দিক সম্পর্কে আমি যা বুঝেছি,
মূল বইয়ের আলোকে আমি সেটা বর্ণনা করব। মূল বই ওই একটা দিকের আলোকে, ওই একটা, একটু দেখো, ওই একটা দিকের আলোকে, আলোকে, হ্যাঁ, আমি যা বুঝেছি, আমি যা বুঝেছি মূল বইয়ের আলোকে, অর্থাৎ মূল রচনার আলোকে তা বিশ্লেষণ করব। রচনার আলোকে তা বিশ্লেষণ করব। ঠিক আছে, বিশ্লেষণ করব করব এটা হচ্ছে আমার অনুধাবনমূলক পার্ট। এটা কি? এইটা হচ্ছে আমার অনুধাবনমূলক পার্ট, এবং এই পার্টে তোমার 1 মার্ক আছে। এই পার্টে কত মার্ক? 1 মার্ক। এই পার্টে কত মার্ক? 1 মার্ক। এবং লাস্ট যে পার্টটা, এই লাস্ট পার্টটাকেই বলা হয় প্রয়োগ। হ্যাঁ, প্রয়োগ। এই প্রয়োগটা যদি আমি সোজা বাংলায় তোমাকে বুঝাই, সেটা হচ্ছে যেই দিকটা পাইছি না আমি, এই যে জ্ঞানমূলকে একটা কমন দিক পাবো না আমরা, বলো কমন দিক, হয় মিল বা অমিল, হ্যাঁ, সেই কমন দিকে আলোকে আমি যা বুঝেছি তা বইয়ের আলোকে বুঝাইলাম। তারপরে কি করব জানো? ওই দিকের আলোকে, ওই দিকের আলোকে মূল রচনা ও, হ্যাঁ, উদ্দীপকের তুলনা করব। উদ্দীপকের কম্প্যারিজন বা তুলনা, ঠিক আছে, তুলনা। এই যে 3টা অংশ, এই 3টা অংশে তোমার 3 মার্ক। এবার আসো এক্স্যাক্ট নিয়ম কি বলে। দেখো একই কথা, 1 নম্বর জ্ঞানে, 1 নম্বর অনুধাবনে, 1 নম্বর প্রয়োগে, পার্ট পার্ট করে নাম্বার পাওয়া যায়। যদিও 1 প্যারাতে সবকটি তথ্য দিয়ে উত্তর লিখলেও হবে, তবে 2 থেকে 3 প্যারা করা ভালো। মানে তোমার যে 1 প্যারা করতে হবে, 2 প্যারা করতে হবে, 3 প্যারা করতে হবে, এরকম না। এটা তোমার স্বাচ্ছন্দ্যের উপর ডিপেন্ড করে তুমি কয় প্যারা দিবা। তবে আমি 3 প্যারাটাকে বলবো যে এভাবে লেখা উচিত। এবার একটু দেখো, প্রয়োগ মানে তুমি তোমার পাঠ্য বই থেকে যা জেনেছো এবং বুঝেছো তা নতুন ক্ষেত্রে, অর্থাৎ উদ্দীপকে প্রয়োগ করা, সেম জিনিস। হ্যাঁ, এবার একটু দেখো, কাজেই উদ্দীপকটি যে ভাবের আলোকে তৈরি করা হয়েছে, ভাবের আলোক মানে ওই কমন দিকটা, এবং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট গল্প কবিতার যে দিকটির সাথে সাদৃশ্য ও বৈসাদৃশ্য থাকে, সেটিই হচ্ছে জ্ঞান, ওই কমন দিকটা। তারপর ওই দিকটি, প্রসঙ্গটি পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করা, পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করা। এরপর কি? দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তর লিখতে পারে, এবং সবশেষ, অর্থাৎ এই যে সবশেষ, ওই দিকটি উদ্দীপকে কিভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করা। যে গল্পে এভাবে ফুটে উঠেছিল, উদ্দীপকে এভাবে ফুটে উঠেছে। চলো এবার একটা উত্তর দেখে ফেলি। হ্যাঁ, যেমন এখানে কি বলছে দেখো, উদ্দীপকের ফিরোজা, উদ্দীপকের এই ক্যারেক্টারটা যেহেতু মমতাদির প্রতিনিধিত্ব করতেছে, এই ক্যারেক্টারটা, হ্যাঁ, মমতাদির কি করতেছে? প্রতিনিধিত্ব করতেছে। ভালো কথা। মমতাদি গল্পে মমতাদির সাথে কোন দিক থেকে তার মিলটা আছে? কোন দিক থেকে তার মিলটা আছে? যদি এই ক্লাসটা ব্রেনস্টর্মিং ক্লাস না, তো সরাসরি উত্তর লেখা আছে, সেখানে চলে গেলাম আমি। হ্যাঁ, তোমাদের প্রশ্ন করতেছি না। হ্যাঁ, কারণ আমার লেখার নিয়মটা হচ্ছে জানানোটা ইম্পর্টেন্ট। দেখো ওরা, আমরা কিভাবে লিখবো সরাসরি খেয়াল করো। হ্যাঁ, একটু ভালো মতো আমরা দেখব। ওকে ফাইন। এ দেখো, উদ্দীপকের ফিরোজা মমতাদি গল্পের মমতাদির সঙ্গে দারিদ্র ও অসহায়ত্বের দিকটা মিলে। দারিদ্র এবং অসহায়ত্বের দিকটাই কিন্তু মিলে। কারণ কি? তুফান বা ঝড়ে সর্বশান্ত হয়ে গেছে, তখন কাজের খোঁজে সে বের হয়েছে। সিমিলার টু মমতাদি, যে মমতাদি আসছিল কেন? কাজের খোঁজে আসছিল, তার কাজ করতে হতো। অর্থাৎ তারা উভয়ই দারিদ্র, এর জন্যই তো অন্যের বাসায় কাজ করে, তার সাথে অসহায়। অসহায়। তাহলে এই যে এইটাই হচ্ছে, তুমি পেয়ে গেলা জ্ঞানে অংশের জন্য 1 মার্ক, 1 মার্ক। হ্যাঁ, জ্ঞান অংশের জন্য তুমি কত পেলা? জ্ঞান অংশের জন্য তুমি পাইলা 1। ওকে, পৃষ্ঠা ম্যাটার করে না, পৃষ্ঠা ম্যাটার করেই না, একদমই পৃষ্ঠা ম্যাটার করে না। হ্যাঁ, আসো এবার একটু দেখো, খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। হ্যাঁ, এবার কি বলতেছে? দ্বিতীয় প্যারাটা কি ছিল? যে এই দিকটা উক্ত গল্পে মূল রচনায় কিভাবে ফুটে উঠছে তা বর্ণনা করতে হবে, তুমি যা বুঝছো সেভাবে। দেখো, মমতাদি গল্পে, এই যে বলে দিছে মমতাদি গল্পে, তার মানে তোমার দ্বিতীয় প্যারায় শুধু গল্পেই থাকতে হবে।
মূল চরিত্র মমতাদি সংসারের অভাবের তাড়নায় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ সে নেয়। সে মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে হয়েও স্বামীর আর্থিক দুরবস্থার কারণে গল্পকথকের বাড়িতে কাজ নিতে বাধ্য হয়। তাই গৃহকর্মী হলেও সে সবার নিকট ভালোবাসা ও সম্মান প্রত্যাশী ছিল। তার মানে এখানে আমি 1 লাইন খরচ করলাম, এখানে সিমিলার আমি কয় লাইন খরচ করব? ম্যাক্স 4 বাক্য, ম্যাক্স আমি 4 বাক্য খরচ করলাম। এইবার আমার কম্প্যারিজন, হ্যাঁ কম্প্যারিজন। এবার একটু দেখো কম্প্যারিজনে কি বলতেছে। উদ্দীপকের ফিরোজা প্রাকৃতিক বিপর্যয়। এবার উদ্দীপক কিন্তু আসবে, কারণ উদ্দীপকের দিকটা কিভাবে প্রতিফলিত হয়েছে তা গল্পের আলোকে বিশ্লেষণ করতে হবে, তাই না? দেখো, সব হারিয়ে সর্বশান্ত হন, সব হারিয়ে অসহায় ফিরোজা অন্যের আশ্রয়ে বসবাস করতে থাকেন। মনেরই পরিবারের পুত্রবধূ হয়েও ফিরোজা তাদের বাড়িতে আশ্রয় নেয়। দেখো এইবার কি বলছে, মমতাদি গল্পের মমতাদির জীবন কাহিনীতেও এরূপ অসহায়ত্ব দেখা যায়। তার মানে এখানেই কিন্তু একটা তুলনা পেয়ে গেলাম, আমরা তুলনা পেয়ে গেলাম। স্বামীর চাকরি না থাকায় ভদ্র ঘরের মেয়ে বনেদি গল্পকথকের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। এ থেকে বোঝা যায় ফিরোজা ও মমতাদি উভয় ভাগ্যের নির্মম পরিহাসের শিকার। এখন আমি তোমাকে বলি, এখানে যে তুলনাটা তুমি করবা না, হ্যাঁ এই যে এই তুলনাটা তুমি করবা না, ম্যাক্সিমাম তুমি 6টা বাক্য ব্যবহার করবা, 6টা বাক্য, হ্যাঁ 6 বা 7 বাক্য ব্যবহার করবা। তার মানে দেখো এখানে তোমার 1 আর 5 কত গেল? টোটাল 12। টোটাল এই যে এইটা টোটাল 12 বাক্য, হ্যাঁ পেজ গুনবা না, 12 বাক্য, কন্টেন্টটা গুনবা, কন্টেন্টের কোয়ালিটিটা গুনবা, শেষ, ডান। হ্যাঁ, আর মনে রাখবা যে জিনিসটা করা যাবে না, তুমি তোমার মন্তব্য এই জায়গায় দিতে পারবা না, মন্তব্য হতে। তাই আমি মনে করি এই কথাটা বলা যাবে না, মন্তব্য দিতে বিরত থাকবা। হ্যাঁ, মন্তব্য থেকে মন্তব্য দেওয়া যাবে না, দেওয়া যাবে না, মন্তব্য দেওয়া যাবে না। এখানে ঘতে পারবা, ওইটাকেই বলে উচ্চতর দক্ষতা, এখানে পারবা না। হ্যাঁ, তার মানে ডান। এবার লাস্টে আসো, তারপর নাটক উপন্যাসে যাইতেছি। দেখো এবার কি বলতেছে, এই অংশটা একটু দেখো। আচ্ছা, এই অংশটা দেখার আগে আমাদের আগে তো বুঝতে হবে যে ঘ, হ্যাঁ দেখো ঘ কই, সেম, একদম সেম, মানে প্রথম 3টা অংশ সেম, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ সেম। এবার উচ্চতর দক্ষতা মানে 4টা অংশ। খেয়াল করো, খেয়াল করো, এই পর্যন্ত তুমি জেনে গেছো সব, হ্যাঁ সব জানো এই পর্যন্ত। সো আমি এই পর্যন্ত আর আগের মতো করে ব্যাখ্যা দিব না, জাস্ট এই উচ্চতর দক্ষতায় তোমার কি করতে হবে সেটা নিয়ে আলোচনা। এইটাই তুমি তোমার একটা সিদ্ধান্ত দিতে পারবা, তুমি তোমার একটা মন্তব্য দিতে পারবা। খেয়াল করো, উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নে সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে, যে অনুসিদ্ধান্ত মানে কি জানো? মানে হচ্ছে একটা ওই যে বলা থাকে না যে এই ক্যারেক্টারটা অর্থাৎ ফিরোজা বেগম ক্যারেক্টারটা গল্পেরই একটা সামগ্রিক ভাব ব্যাখ্যা করো, মূল ভাবের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো, বা আংশিকভাবে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো, এই ধরনের কথা বলা থাকে। হ্যাঁ দেখো, যদি সিদ্ধান্তটি সঠিক হয়, মানে উদ্দীপকে যেটা দেওয়া থাকে, তোমার যদি বলে যে সামগ্রিক গল্পকে ধরতে পারেনি, সামগ্রিক গল্পের মূল সুর, কিংবা সামগ্রিক গল্পের মূল সুর না, তখন তোমার মনে রাখতে হবে যে এইটা কি আসলেই ট্রু ফ্যাক্টর নাকি ফলস। কারণ আমি তো বই পড়ছি, তোমার মনে হতে পারে না উদ্দীপক যেটা বলতেছে এটা ভুল, তখন তোমার বলতে হবে যে না এটা আংশিক রূপে প্রকাশিত হয়েছে। বা তোমার যদি মনে হয় সঠিক, তখন তুমি উদ্দীপকের সাথে সুর মিলাবা বা কোয়েশ্চেনের সাথে সুর মিলাবা এবং লিখবা হ্যাঁ উক্ত সিদ্ধান্তটা সঠিক। দেখো উদ্দীপকে প্রয়োগ করে, কই গেল, হ্যাঁ সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করবে যে সিদ্ধান্তটা সঠিক। আর যদি সিদ্ধান্তটা ভুল হয় তাহলে কেন ভুল সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে, সেক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্য বইয়ের যে অংশটুকুর মিল আছে, যেমন আগে গতে দেখছি না আমরা যে দারিদ্র বা দরিদ্রতার দিকটা মিল আছে, লিখে ফেলছি। এবার একটু দেখো, তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই সেগুলোও বর্ণনা করতে হবে। সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটির সিদ্ধান্ত আংশিক সত্য নাকি পুরোপুরি সত্য। বিচার বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। তার মানে প্রথম 3টা প্যারা তুমি জানো, 4 নাম্বার প্যারায় একটা ব্যাখ্যা বিশ্লেষণ তোমার থেকে দিতে হবে। তো চলো ওখানে আমরা যদি একটু কোয়েশ্চেনটার দিকে তাকাই, কোয়েশ্চেনে কি বলছে দেখো, উদ্দীপকের সুলতান সাহেব মমতাদি গল্পের গৃহকর্ত্রীর প্রতিনিধিত্ব করেন কি?
গৃহকর্তীও তোমার হচ্ছে মমতাদিকে আশ্রয় দিছিল এবং তাকে কাজ দিছিল। আর এই জায়গায় আরও বেশি আছে, কিন্তু মূল গল্পে মমতাদির পারিপার্শ্বিক জীবনসহ অনেক কিছু আলোচনা করা ছিল, এখানে কিন্তু সেটা মিসিং, এখানে কিন্তু হয় নাই। কিন্তু বলছে যে সুলতান সাহেব মমতাদি গল্পের গৃহকর্তীর প্রতিনিধিত্ব করেন কি? হ্যাঁ করে, আসলেই তো করে। হ্যাঁ করে না? দেখো, গৃহকর্মীর প্রতি, হ্যাঁ গৃহকর্মীর প্রতি সহানুভূতি বিবেচনায় উদ্দীপকের সুলতান সাহেব মমতাদি গল্পের গৃহকর্তীর প্রতিনিধিত্ব করে। ট্রু, ডান। হ্যাঁ, এইবার তুমি লেখো তুমি কি বুঝছো। দেখো, মমতাদি গল্পে গৃহকর্তীর মধ্যে সহানুভূতির প্রকাশ ঘটেছে। তিনি মমতাদিকে আপন করে নিয়েছেন। গৃহকর্মী হলেও মমতাদির মর্যাদা সম্মান সমুন্নত রাখতে ভূমিকা রেখেছেন গৃহকর্তী। তিনি মমতাদির স্বামীর চাকরি নেই শুনে তার প্রতি দয়া বর্ষ হয়ে তাকে চাকরিতে নিয়োগ দিয়েছেন। তাছাড়া আন্তরিকভাবে মমতাদির খোঁজ খবরও নিয়েছেন। তার মানে দেখো, এই দ্বিতীয় প্যারা কিন্তু বইয়ের বাইরে কোনো আলোচনা নাই। দ্বিতীয় প্যারাটাই বই থেকে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, বইয়ের বাইরে মানে গয়ের মতো, বইয়ের বাইরের কিছু নাই। বইয়ের বাইরের কিছু কিছু নাই। বইতে যা ছিল এখানেও কি তাই দেওয়া, একদম আমরা খতে যা দেখছি গতে যা দেখছি সব ওরকম। হ্যাঁ, ওরকম তোমরা এটাই ফলো করবা। ওকে, ওকে, ঠিক আছে। এবার একটু দেখো। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে একটা রেফ থাকার কথা না? আচ্ছা যাই হোক, এখন দেখো এবার কি বলতেছে উদ্দীপকে সুলতান সাহেব। হ্যাঁ, এবার দেখো উদ্দীপক আর গল্পের তুলনা আমরা যেটা পড়ছিলাম। উদ্দীপকে সুলতান সাহেব ফিরোজার অসহায়ত্বে পাশে দাঁড়িয়েছেন। বনেদি পরিবারের পুত্রবধূ, প্রাকৃতিক বিপর্যয়ে সর্বশান্ত হলেও তিনি তাকে আশ্রয় দিয়েছেন। এছাড়া ফিরোজার দুই সন্তানকে উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সুলতান সাহেব এই উদারতার কারণেই ফিরোজার টিকে থাকার আশ্রয় পেয়েছেন। সুলতান সাহেবের এই মনোভাব অসহায়ের প্রতি তার সহানুভূতির পরিচায়ক। তার মানে এই জায়গাটা আমরা শুধু উদ্দীপক বিশ্লেষণ করলাম। উদ্দীপক, হ্যাঁ উদ্দীপক বিশ্লেষণ করলাম। তুমি চাইলে এখানে হালকা তুলনা আনতে পারো গয়ের মতো, কিন্তু উদ্দীপক বিশ্লেষণ করাটাই শ্রেয়। এবার দেখো, এই যে মমতাদি গল্পের গৃহকর্তী অসহায় মমতাদির পাশে দাঁড়িয়েছেন, এরূপ উদ্দীপকের সুলতান সাহেবেরও ফিরোজার পাশে দাঁড়িয়েছেন। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই দিকটা উদ্দীপকের সুলতান সাহেব এবং মমতাদি গল্পের গৃহকর্ত্রীকে সাদৃশ্যপূর্ণ করে তুলেছেন। এদিক বিবেচনায় উদ্দীপকের সুলতান সাহেব মমতাদি গল্পের গৃহকর্ত্রীর প্রতিনিধি বলা যায়। তার মানে এই যে দেখো, একটা সিদ্ধান্ত তুমি দিছো না, এখানে যে তুমি সিদ্ধান্তটা দিলা না, এই সিদ্ধান্তটাই তোমার উচ্চতর দক্ষতা, যে বলা যায়। কারণ তুমি এখানে কি করলা, প্রথমে তুমি উদ্দীপক এই গল্পকে বিশ্লেষণ করলা, তারপর তুমি উদ্দীপককে বিশ্লেষণ করলা। এই যে ব্যাখ্যা বিশ্লেষণ সংশ্লেষণ কত কিছু করার পর তুমি একটা অনুসিদ্ধান্ত দিলা। এইভাবে তোমার অ্যান্সারটা থাকা চাই। ঠিক আছে, কত বাক্য লিখবা? এর আগে তুমি 12তে শেষ করছো না, এখানে ম্যাক্স তুমি 15 বাক্যের মধ্যে লেখো। 15 বাক্য স্ট্রাকচার মেনটেন করে 15 বাক্যর মধ্যে লেখো। এই ছিল তোমাদের সৃজনশীল লেখার নিয়ম। বলো তোমরা সবাই কি বুঝতে পারছো? তোমরা যদি সবাই বুঝতে পারো লেখো ডান। আর তোমরা কারা কারা প্রতিবেদনের লেখার নিয়মটা চাও? অ্যাকচুয়ালি প্রতিবেদন লেখার নিয়মটা কি? আমরা ছক দিব, আমরা খাম দিব, নাকি আমরা বইয়েরটা লিখবো? এই ডিবেটের একটা উত্তর আছে। তোমরা যদি জানতে চাও একটু কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে? তাহলে হোপফুলি এই ব্যাপারটা তোমরা বুঝছো। লেখো ডান।